প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই যার যার বাড়িতে ভালো আছো, সুস্থ আছো। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অঙ্কনা সেন, প্রভাষক, সংস্কৃত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। শ্রেণীকক্ষকে হাতের মুঠোয় পৌঁছে দিতে আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। তারই ক্ষুদ্র প্রচেষ্টায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চ মাধ্যমিক সংস্কৃত দ্বিতীয় পত্র। আমাদের আজকের পাঠের বিষয় রঘুর দিগ্বিজয়। এটি একটি পদ্যাংশ। তোমরা জানো সংস্কৃতে গদ্য, পদ্য, অনুবাদ এরকম অনেক কিছুই তোমাদের পাঠ্য রয়েছে ব্যাকরণ। আজকে একটি পদ্যাংশ আমি তোমাদের সাথে আলোচনা করব। রঘুর দিগ্বিজয় অর্থাৎ রঘুর দিক বিজয়। দিক বলতে আমরা জানি চারটি দিক রয়েছে: পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। আমরা জানি আগেকার রাজাদের প্রথা ছিল দিগ্বিজয়ী হওয়ার, অর্থাৎ রাজারা সিংহাসনে বসেই রাজা হয়েই দিগ্বিজয় বের হতেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এভাবে যত দূর চোখ যায় তারা বিজয়ী হয়ে আবার নিজ রাজ্যে ফিরে আসতেন। সেরকমই একজন রাজা হলেন রঘু, মহাপরাক্রমশালী দিগ্বিজয়ী রাজা রঘু। ইক্ষ্বাকু বংশ অর্থাৎ সূর্যবংশীয় রাজা ছিলেন রঘু। মহাকবি কালিদাস তার মহাকাব্যটির নাম দিলেন রঘুবংশম। এটি রাজা রঘুর পরাক্রমে মুগ্ধ হয়ে তার দেওয়া নাম রঘুবংশম। অর্থাৎ তিনি মনে করেছিলেন এই সূর্যবংশীয় যে 29 জন রাজা, তার মধ্যে রঘু সর্বাধিক শক্তিশালী এবং পরাক্রমশালী ছিলেন। তাই আমাদের মহাকবি কালিদাস রঘুর চরিত্র বা তার দিগ্বিজয়কে খুব সুন্দরভাবে তার রঘুবংশম মহাকাব্যের মধ্যে ফুটিয়ে তুলেছেন। যদিও রাজা দিলীপ থেকে তিনি তার বংশ পরিক্রমার তুলে ধরেছেন, কিন্তু রঘুর চরিত্রকে তিনি সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন। ইক্ষ্বাকু, মনু প্রভৃতি রাজারা এই বংশেরই অর্থাৎ সূর্য বংশেরই রাজা ছিলেন। এবং শেষে গিয়ে আসলেন রাজা রামচন্দ্র। তোমরা সকলেই প্রায় রাজা রামচন্দ্রের নাম শুনে থাকবে। আজকে আমরা রাজা রঘুর সম্বন্ধে আলোচনা করব। রাজা রঘু দিগ্বিজয়ী রাজা ছিলেন। এজন্য হয়তোবা ওনার চরিত্র এবং পরাক্রম আমাদের কবি মহাকবি কালিদাসকে সর্বাধিক বেশি আকর্ষণ করেছিল। তাই পরপর 29 জন রাজার জীবন কাহিনী এবং চরিত্র তার কাব্যের মধ্যে ফুটিয়ে তুললেও তিনি এই কাব্যটির নামকরণ করেছেন রঘুবংশম। অর্থাৎ ভারত বংশের সর্বাধিকারী ছিলেন রাজা রঘু। তোমরা দেখতে পাচ্ছ রাজা রঘু এবং ভারতবর্ষের মানচিত্র। এবারে আমরা জেনে নিই আজকের এই ক্লাস আলোচনার পর আমরা কি কি জানতে পারবো বা শিখতে পারবো।
মহাকবি কালিদাস, যিনি এই রঘু বংশের কাব্যটির মূল নায়ক, মহাকবি কালিদাস যিনি সৃষ্টি করেছেন এই রঘুবংশ কাব্যটি, সেই কবির সম্বন্ধে আমরা ধারণা পাব। রঘুর পরিচয় সম্বন্ধে তোমরা জানতে পারবে, রঘুবংশ সম্বন্ধে তোমরা বলতে পারবে এবং ধারণা পাবে, এর ক্রম জানতে পারবে এবং রাজা রঘুর দিগ্বিজয় যে চিত্রটি ফুটে উঠেছে সেটি তোমরা নিজের ভাষায় অঙ্কন করতে পারবে বা বলতে পারবে। এবারে চলো আমরা এই মহাকাব্য রঘুবংশম, যে মহাকবি কালিদাস কর্তৃক বিরচিত, তার সম্বন্ধে কিছুটা জেনে নিই, অর্থাৎ লেখক পরিচিতিটা আমরা জেনে নিই। মহাকবি কালিদাস ছিলেন সংস্কৃত সাহিত্যের আকাশের সর্বাধিক উজ্জ্বল নক্ষত্র এবং সর্বজন বিদিত লেখক, কবি এবং সাহিত্যিক। কবিষু কালিদাসও শ্রেষ্ঠ, অর্থাৎ কবিদের মধ্যে কালিদাস ছিলেন শ্রেষ্ঠ, কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। এই কথাটি একদমই ভুল নয়। এই প্রবাদটি সর্বজন বিদিত এবং সর্বজন গ্রাহ্য। কালিদাসের নাম শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর অন্যান্য দেশেও সমানভাবে সুবিদিত এবং পরিচিত। এত বড় একজন গুণী লেখক, কবি, নাট্যকার, সাহিত্যিক, কিন্তু দুঃখের বিষয় তার সম্বন্ধে সেরকম তথ্য বা উপাত্ত স্পষ্টভাবে জানা যায়নি। তার সম্পর্কে অনেক কিছুই ধারণা করে বলতে হয় এবং অনেকগুলো মতও প্রচলিত আছে। কারো কারো ধারণা মতে এই মহাকবির আবির্ভাবকাল খ্রিস্টপূর্ব প্রথম শতক। আবার আরেকটি মত প্রচলিত আছে খ্রিস্টীয় চতুর্থ শতকে রাজা বিক্রমাদিত্যের রাজসভার সভা কবি ছিলেন আমাদের মহাকবি কালিদাস। মহাকবি কালিদাস শুধু মহাকাব্যই রচনা করেননি, তিনি নাটক রচনা করেছেন এবং 4টি মহাকাব্য রচনা করেছেন। কালিদাস রচিত 3টি বিক্রমোর্বশীয়, অভিজ্ঞান শকুন্তল এবং মালবিকার নিমিত্র। এবং আমাদের এই মহাকবি কালিদাস যে 4খানি কাব্য রচনা করেছেন তার মধ্যে সর্বজন বিদিত এবং জনপ্রিয় কাব্য হচ্ছে রঘুবংশম। 19টি স্বর্গে এই রঘুবংশম নামক কাব্যটি রচিত এবং আমাদের আজকের যে পাঠ্য বা আলোচ্য বিষয় রঘুর দিগ্বিজয়, এটি রঘুবংশের 4র্থ স্বর্গ থেকে সংকলিত হয়েছে। রঘুবংশমে পরপর 29 জন রাজার কাহিনী, চরিত্র এবং তাদের বিজয়ের কাহিনী বর্ণিত রয়েছে। কিন্তু আগেই বলেছি আমাদের মহাকবি কালিদাস, তার পছন্দ হয়তোবা সর্বাধিক বেশি ছিল রাজা রঘুর প্রতি, সেজন্য তিনি তার কাব্যের নামকরণ করেছেন রঘুবংশম। রঘুবংশম কিন্তু কালিদাসের অন্যান্য নাটক বা কাব্যের মতো প্রেম নির্ভর নয়, এটি রচিত হয়েছে ইতিহাস ভিত্তিক, ইতিহাসকে ভিত্তি করে, ইতিহাসকে উপজীব্য করে এটি রচিত হলেও এর মধ্যে কবির নিজস্ব স্বকীয়তা এবং কল্পনা রয়েছে। অর্থাৎ
মূল যে রামায়ণ বা রাজা সূর্যবংশীয় রাজাদের যে বংশ পরাক্রম বা পরিক্রমা বা ক্রম যাই বলি না কেন আমরা জেনে থাকি, সেটির সাথে আমাদের মহাকবি কালিদাস রচিত এই রঘুবংশের বংশের ক্রমটা যেন ঠিক মেলে না। অর্থাৎ এটি কবির নিজস্ব সৃষ্টি, অথচ ইতিহাসকে উপজীব্য করে। অর্থাৎ তিনি মূলকে ঠিক রেখেছেন ঠিকই, কিন্তু কিছুটা স্বকীয়তা এবং কল্পনা কিন্তু রয়েছে তার মধ্যে। এখন এই রঘুর সম্পর্কে যদি আমরা আমাদের আজকের এই কাব্যের বা পদ্যাংশের যিনি নায়ক রঘু, তার সম্বন্ধে যদি আমরা কিছুটা বলি, তাহলে তিনি সূর্যবংশীয় রাজা দিলীপের পুত্র। শাস্ত্র এবং অস্ত্র উভয় বিদ্যায় তিনি সমান পারঙ্গম হবেন জন্মের লগ্নেই যেন তার পিতা অর্থাৎ রাজা দিলীপ এটা বুঝে গিয়েছিলেন। সেজন্যেই শব্দার্থবিদ দিলীপ গমনার্থক লগ ধাতু থেকে রঘু নামকরণ করেছিলেন পুত্রের। রঘু নামকরণ হয়েছে লগ ধাতু থেকে। লগ ধাতু গমনার্থক, অর্থাৎ যিনি তার পরাক্রম এবং শক্তি দিয়ে খুব সহজেই তার পরাক্রম ছড়িয়েছিলেন সারা পৃথিবীব্যাপী। আমরা পর্দায় দেখিনি মহাকবি কালিদাসের সৃষ্টিগুলো। তার 3খানা নাটক আমরা আগেই বলেছি, 4খানা কাব্য, রঘুবংশ, কুমার সম্ভব, মেঘদূত এবং ঋতুসংহার। মহারাজ রঘু, এবারে যে বংশক্রমটি আমি প্রথমে বলেছি হয়তোবা মূলের সাথে কিছুটা অমিল হলেও এটি মহাকবি কালিদাসের নির্ণীত ক্রম। আমরা যেহেতু রাজা রঘুর সম্বন্ধে আলোচনা করছি, সেহেতু তার পিতার থেকেই শুরু করি। রাজাধিরাজ রাজা দিলীপ, তার পুত্র রঘু, রঘুর পুত্র দশরথ এবং দশরথ পুত্র রামচন্দ্র। ওনারা প্রত্যেকেই দিগ্বিজয়ী রাজা ছিলেন, কিন্তু রঘু বংশের মধ্যে উল্লেখযোগ্য পরাক্রমশালী এবং শক্তিশালী রাজা ছিলেন। এবারে আমাদের মূল আলোচ্য বিষয় যেটি, সেটি হচ্ছে রঘুর দিগ্বিজয়ের চিত্র। অর্থাৎ রাজা রঘু সিংহাসন আরোহণ করলেন। আরোহণ করেই তার প্রথম কাজ হলো দিগ্বিজয়ে বের হওয়া, অর্থাৎ নিজের রাজ্যের সীমা চতুর্দিকে যতদূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত বিস্তৃত করে পুরো ভারতবর্ষ, গোটা পৃথিবীর অধীশ্বর হবেন আমাদের রাজা রঘু। শৌর্যে, বীর্যে, শিক্ষায়, অস্ত্র, সর্বকলায় পারদর্শী ছিলেন, সমানভাবে পারদর্শী ছিলেন আমাদের রাজা রঘু। দেশ বিজয়ের আগে নিজের রাজধানী এবং রাজ্য প্রান্তকে সুরক্ষিত করা রাজার প্রথম দায়িত্ব। অর্থাৎ আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে অনেক রাজাই আছেন যারা নিজ রাজ্য প্রান্ত এবং রাজধানীকে অরক্ষিত রেখেই অন্য রাজ্য আক্রমণে বা দিগ্বিজয়ে বের হয়ে তার ফল কিন্তু ভালো হয়নি। অর্থাৎ আমরা উদাহরণস্বরূপ জানি কেউ তার ভাইয়ের বা ভ্রাতুষ্পুত্রের অর্থাৎ
ভাইয়ের ছেলে কর্তৃক তার রাজ্যচ্যুত হয়েছেন। সেজন্য রাজধর্ম মতে একজন রাজাকে যখন অন্য রাজ্য আক্রমণ করতে বের হতে হয় বা তিনি যদি দিগ্বিজয়ে বের হন, তাহলে সর্বপ্রথম তাকে নিজের রাজধানী এবং রাজ্য প্রান্তকে সুরক্ষিত করতে হবে। সর্বপ্রকার সৈন্য দিয়ে বিরাট সৈন্যদল প্রস্তুত করলেন আমাদের রাজা রঘু। তিনি মৌল, ভৃত্য, সুরিত, শ্রেণী, দ্বিশত ও আটবিক এই 6 প্রকারের সৈন্য অর্থাৎ অশ্ব অর্থাৎ ঘোড়া, হাতি, রথ প্রভৃতি সমস্ত প্রকার সৈন্য নিয়ে নিজেকে সর্বতোভাবে শক্তিশালী এবং প্রস্তুত করেই কিন্তু তিনি তার যাত্রা শুরু করলেন। আর এই যে মহারাজা ধীরাজ, রাজা রঘু তার যাত্রাপথকে কুসুমাস্তীর্ণ করতে বয়োবৃদ্ধরা পুষ্প বৃষ্টির মতো খই, লাজ অর্থাৎ খই বর্ষণ করতে লাগলেন। অর্থাৎ আমাদের রাজা তার প্রজাদের দ্বারা এতই পূজনীয় ছিলেন এবং তিনি তাদের ভালোবাসাও জয় করেছিলেন, একজন প্রকৃত রাজার পরিচয় দিয়েছিলেন। সেজন্যই তিনি যখন দিগ্বিজয়ে বের হলেন, তখন তার রাজ্যের বয়োবৃদ্ধ প্রজারা সবাই লাজ অর্থাৎ খই বর্ষণ করছিল পুষ্পবৃষ্টির মতো। আমরা পুষ্পবৃষ্টি সম্বন্ধে অনেকেই জানি, ফুল ছিটিয়ে সংবর্ধনা দেওয়া বা অভিবাদন জানানো। বা এই লাজ বা খই কেন ছেটানো হতো? এটা ফুলের বিকল্প হিসেবে ব্যবহার করা হতো। খইকে শুভ চিহ্ন হিসেবে ধরা হয়, অর্থাৎ কোনো মঙ্গল বা শুভ কাজে খই ছিটিয়ে সেটিকে অভিবাদন জানানো হয়। এটি একটা শুভ প্রতীক। তাই মহারাজ রঘুর প্রজারা, বয়োবৃদ্ধরা কি করলেন? পুষ্পবৃষ্টির মতো করে খই ছেটাতে শুরু করলেন। এমনভাবে খই ছেটালো যেন পুরো রাস্তা, পুরো জনপদ ফুলে ফুলে ভরে যাওয়ার মতো সাদা খইয়ে পরিপূর্ণ হয়ে গেল। এভাবেই শুভ সূচনা ঘটল মহারাজ রঘুর দিগ্বিজয়ের পথে। তিনি যখন বিরাট সৈন্যদল নিয়ে দিগ্বিজয়ে বের হলেন, তখন তার এত ধূলি রাশি উৎপন্ন করল, যার ফলে ভূতল অর্থাৎ মাটিতে এবং মেঘপম গজবাহিনীর দ্বারা ভূতল যেন আকাশে পরিণত হলো। অর্থাৎ এত ধূলি রাশি উৎপন্ন হলো, কিছুই দেখা যাচ্ছিল না। হাতির পায়ের ধুলোতে মেঘের যেন উৎপন্ন হলো, ধূলি রাশিতে আকাশ যেন মাটিতে এবং মাটি যেন আকাশের সাথে মিশে গেল, অর্থাৎ চারিদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে গেল। আগে প্রতাপ, পরে কোলাহল, তারপরে ধূলি রাশি। ঠিক এভাবে প্রতাপ বা দুর্দণ্ড প্রতাপের সাথে আমাদের মহারাজ রঘু বের হলেন দিগ্বিজয়ে। তার বিশাল সৈন্যদল 4টি অঙ্গে বিভক্ত হয়ে এগিয়ে যেতে লাগলো। এতই দুর্দণ্ড প্রতাপে রাজা রঘুর সৈন্যদল 4টি ভাগে বিভক্ত হয়ে দিগ্বিজয় করতে শুরু করলো, যার ফলে মরুতল হলো সজল, নাব্য নদীগুলো হয়ে গেল পারাপারের যোগ্য, আর গহীন বন সেটি পরিষ্কার হয়ে গেল পথ চলার যোগ্য। অর্থাৎ যেটি মরু ছিল সেটি সজল হলো,
নাব্য নদীগুলো পারাপারের যোগ্য হয়ে গেল, কেননা সেই নদীগুলো ব্যবহার করেই এই বিশাল সৈন্যদল নিয়ে রাজা রঘু তিনি দিগ্বিজয়ে বের হয়েছিলেন। এবং গভীর বন যখন তার বিশাল সৈন্যবাহিনী অতিক্রম করছিল, তখন সেই গভীর অরণ্য বা গভীর বন এত পরিষ্কার হলো যে যে পথে কেউ কোনোদিন চলেনি, সেই গভীর জঙ্গলও পথ চলার যোগ্য হয়ে গেল। এবারে আমরা তো জেনে নিলাম ঠিক কিভাবে রঘু তার সৈন্যবাহিনী নিয়ে দিগ্বিজয়ে বের হলেন। এবারে দিগ্বিজয় করতে প্রথমেই পূর্ব সাগরের দিকে অভিযান পরিচালনা করেছিলেন, অর্থাৎ রঘু প্রথম বিজয় করতে গেলেন পূর্ব দিকে। এই দিগ্বিজয়ে যাওয়ার সময় হস্তি যেমন গাছের বা বনের অবস্থা করেছিল, অর্থাৎ আমরা জানি কোনো গহীন বন বা অরণ্য দিয়ে যদি হাতি প্রবেশ করে বা হাতি চলাচল করে তাহলে তার কি অবস্থা হয়। অর্থাৎ চলার পথে যে গাছগুলো পড়েছিল সেই গাছগুলোকে হস্তি বা হাতি করেছিল ফলহীন, অর্থাৎ সমস্ত ফল তারা ছিঁড়ে ফেলেছিল এবং কোনো কোনো গাছকে তারা উৎপাটিত করেছিল, অর্থাৎ তুলে ফেলেছিল এবং কিছু কিছু গাছকে ভেঙে চুরমার করে ফেলেছিল। ঠিক সেই সেনাবাহিনীর হাতিদের মতোই আমাদের মহাপরাক্রমশালী রাজা রঘু পূর্ব দিকে দিগ্বিজয় করতে গিয়ে কোনো রাজাকে করলেন ধনহীন, কাউকে করলেন রাজ্যচ্যুত এবং কোনো রাজাকে করলেন ছিন্ন ভিন্ন। বাঙালিদেরকে, অর্থাৎ পূর্ব দিকে বাঙালিদের নিবাস, বাঙালিদেরকে পরাজিত করে গঙ্গা স্রোত অন্তরিষুতে বিজয় স্তম্ভ বা জয়স্তম্ভ প্রথিত করলেন, অর্থাৎ পূর্ব দিক বিজয় করলেন মহারাজ রঘু। বিজয় করে তিনি কি করলেন? বিজয় স্তম্ভ বা পতাকা সেখানে উত্থাপন করলেন। এরপরে তালবনে শ্যামবর্ণ মহাসাগরের দিকে অর্থাৎ তাম্রলিপি রাজ্যে উপস্থিত হলেন রাজা রঘু এবং তার বিশাল সৈন্যদল। শুম্ভ দেশীয় রাজারা বেতসবৃত্তি অবলম্বন করে রঘুর কাছ থেকে নিজেদেরকে আত্মরক্ষা করলেন। যারা বেতসবৃত্তি অবলম্বন করে আত্মরক্ষা করতে পারলেন না, সেই সমস্ত পরাজিত রাজারা রাজা রঘুর পাদপদ্মে অর্থাৎ তার পায়ে বা চরণে স্থান নিলেন, অর্থাৎ নিজেদের বশ্যতা স্বীকার করলেন এবং রাজা রঘুর নির্দেশে আবার স্বপদে অর্থাৎ তিনি যে সিংহাসনের রাজা ছিলেন সেখানেই পুনরায় প্রতিষ্ঠিত হলেন। শুধু রাজা রঘুর বশ্যতা স্বীকার করলেন তারা। এরপর উৎকল রাজাদের নির্দেশিত পথে রঘু কপিশা নদী পার হয়ে কলিঙ্গ দেশ অভিমুখে যাত্রা শুরু করলেন। অর্থাৎ উৎকল রাজাদের নির্দেশিত পথে তিনি কপিশা নদী পার হয়ে তার বিশাল সৈন্যদল নিয়ে কলিঙ্গ দেশ অভিমুখে যাত্রা শুরু করলেন। এই বিশাল বড় কপিশা নদী তিনি পার হলেন কিভাবে? এই কপিশা নদী পার হতে গিয়ে রাজাধিরাজ রঘু তিনি তার হস্তি অর্থাৎ হাতির দলকে দিয়ে একটি সেতু অর্থাৎ ব্রিজ আমরা যেটাকে বলে থাকি সেই সেতু নির্মাণ করলেন। গজসেতু কিন্তু
খুব একটা সহজ এবং প্রচলিত ছিল না, কিন্তু মহাপরাক্রমশালী রাজাধিরাজ মহারাজ রঘুর যে বিশাল এবং দক্ষ সৈন্যদল, তাদের যে হস্তি বা হাতিগুলো ছিল, সেগুলো কিন্তু সেই সময় কতটা প্রশিক্ষিত ছিল যে বিশাল হস্তি বাহিনীকে দিয়ে তিনি সেতু নির্মাণ করে দৌর্দণ্ড প্রতাপে কপিশা নদীর পার হয়ে গেলেন। জয়মাল্য অর্থাৎ দিগ্বিজয় করতে করতে রঘু যেন ক্লান্ত হয়ে পড়লেন। বিজয়মাল্য পরিধান করতে করতে তিনি বিজয়ী হতে হতে তিনিও যেন ক্লান্ত হয়ে পড়লেন। ক্লান্ত হয়ে তিনি দক্ষিণ দিকে এগোলেন। এবার দিগ্বিজয়ের দক্ষিণ দিকে মহারাজাধিরাজ রঘু তার সৈন্যদল নিয়ে আবির্ভূত হলেন। এগিয়ে যেতে যেতে তার যে দৌর্দণ্ড প্রতাপ, সেই প্রতাপে দক্ষিণের যে পাণ্ডব রাজারা রঘুর কাছে কিন্তু তারা নতি স্বীকার করলেন। অর্থাৎ আমরা বলছি যে দক্ষিণ দিকে গিয়ে রাজ্য জয় করতে করতে, অর্থাৎ বিজয়ের মালা গলায় পরিধান করতে করতে রঘু যেন কিছুটা ক্লান্ত হয়ে পড়লেন। কিন্তু ক্লান্ত হওয়ার পরও তার তেজ এত প্রখর ছিল যে সেই তেজের কাছে যেন সমস্ত দক্ষিণ প্রান্তের সমস্ত রাজা সবাই কাঁপতে লাগলো। এই দক্ষিণের বিজয় করতে গিয়ে রাজা রঘু তিনি যে দৌর্দণ্ড প্রতাপ দেখালেন, সেটি দেখে সেই দক্ষিণের রমণীরা তাদের ভূষণ অর্থাৎ তাদের যে ভূষণ অর্থাৎ তাদের অলঙ্কারাদি এসব পরিত্যাগ করলেন। তারা ভয়ে কাঁপতে লাগলেন এবং রাজা রঘুর যে অশ্ববাহিনী বা ঘোড়া, তার বর্মের যে লোহার শব্দ ধ্বনি, সেই ধ্বনিতে আকাশ বাতাস কাঁপতে লাগলো। আমরা জানি সেই সময় পাণ্ডদেশে অনেক তালের বাগান ছিল। সেই সমস্ত বিশাল তাল গাছের বাগানে যে শুকনো পাতা বাতাসে তা প্রচণ্ড শব্দ করে। সেই প্রচণ্ড শব্দধ্বনিকে রঘুর সৈন্যবাহিনীর ঘোড়ার যে বর্ম ধ্বনি, সেটি ছাপিয়ে গেল এবং দক্ষিণের রাজারা কিভাবে রঘুকে খুশি করবেন বা সন্তুষ্ট করবেন সেই প্রচেষ্টা করতে লাগলো। তারা তাম্রপর্ণী নদী, সেই নদী এবং সমুদ্রের সঙ্গমস্থল, যেখানে অনেক মণি মাণিক্য মুক্তারাজি তাদের সঞ্চিত সম্পদ, সেগুলো সব দিয়ে তারা রাজা রঘুকে সন্তুষ্ট করার চেষ্টা করলো। তারা প্রয়াস করতে লাগলো। এভাবেই দক্ষিণ দিকও কিন্তু আমাদের মহারাজাধিরাজ রঘুর বিজয় করা হয়ে গেল। বিজয়ী হয়ে বিজয়মাল্য পরিধান করে তিনি এবার পশ্চিমে কেরল রাজ্যের দিকে অভিযান চালাতে লাগলেন এবং কেরল রাজ্যের ত্রিকুট পর্বতকে রঘু তার বিজয় স্তম্ভে পরিণত করার ইচ্ছা পোষণ করলেন। অতঃপর রাজা রঘু তার ইন্দ্রিয়কে সংযত করে সেখান থেকে স্থল পথ ধরে পারসিকদের জয় করতে চলে গেলেন। ইন্দ্রিয়কে সংযত করাও কিন্তু একজন রাজার রাজধর্ম।
প্রকৃত রাজার অনেক গুণাবলী থাকতে হয়, কেননা একজন রাজাই কিন্তু একটি রাজ্যের সর্বাধিকারী। তিনি তার রাজ্যের ভালো মন্দ সমস্ত দায়িত্বভার কিন্তু তার উপরে। এভাবেই পারসিকদের জয় করতে গিয়ে আমাদের প্রতাপশালী রাজা রঘু একে একে হুন, পারসিক এদের সকলকে জয় করে কামরূপ পর্যন্ত তার রাজ্য বিস্তার করে তিনি স্বরাজ্যে অর্থাৎ অযোধ্যাতে ফিরে এলেন। অর্থাৎ আমাদের মহাপ্রতাপশালী রাজা রঘু সর্বদিক অর্থাৎ পূর্ব, উত্তর, দক্ষিণ, পশ্চিম এই চতুর্দিকের সকল রাজ্য জয় করে ফিরে এলেন স্বরাজ্যে অর্থাৎ নিজ রাজ্যে অযোধ্যা নগরীতে। এই ছিল রাজা রঘুর দিগ্বিজয়ের একটি চিত্র। তোমরা জানো যে শ্লোকের মাধ্যমে, যেহেতু এটি একটি পদ্যাংশ, এখানেও শ্লোকের মাধ্যমে খুব সুন্দরভাবে এই মহাকাব্যটি রচিত হয়েছে। এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ শ্লোক সম্বন্ধে জানব। প্রথম শ্লোকটি আমরা অন্বয় ভেঙে বুঝে অর্থ করার চেষ্টা করি। চলো। স অর্থাৎ প্রথমে স, গুপ্তমূল প্রত্যন্ত। স অর্থাৎ সে, তিনি। তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? তিনি বলতে রাজা রঘুকে বোঝানো হয়েছে। গুপ্ত অর্থাৎ রক্ষিত, মূল অর্থাৎ স্বনিবাস, প্রত্যন্ত অর্থাৎ প্রান্ত বা দুর্গ, শুদ্ধ পার্শ্বীয় অয়ান্বিত। শুদ্ধ পার্শ্বী শব্দের অর্থ হচ্ছে নিজের পৃষ্ঠরেশকে রক্ষা করে চলা, শুদ্ধ করে থাকা। অর্থাৎ রাজাধিরাজের পশ্চাৎবর্তী যে রাজাগণ থাকেন, অর্থাৎ আগেই যে রাজাগণ অযোধ্যা নগরীর বসতা স্বীকার করেছিল, অর্থাৎ অযোধ্যা নগরীর অনুগত রাজা এবং রাজাগণকে বশীভূত করে স্বরবিধং অর্থাৎ স্বরসৈন্য, 6 প্রকারের সৈন্য হয়ে থাকে। আমরা জানি যে কোনো সেনাবাহিনীতে স্বরপ্রকার মানে 6 প্রকারের সৈন্য ছিল। সেই স্বরবিধ সৈন্য তিনি প্রস্তুত করেছিলেন দিগ্বিজয়ে বের হওয়ার পূর্বে। অর্থাৎ রাজা রঘু যে দিগ্বিজয়ে বের হলেন তার পূর্বে উনি কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন এই শ্লোকটির দ্বারাই সেটাই বোঝানো হয়েছে। অয়ান্বিত অর্থাৎ মাঙ্গলিক অনুষ্ঠানাদি। আর বলম শব্দের অর্থ হচ্ছে সৈন্য। স্বরবিধং বলম আদায়। আদায় মানে সঙ্গে নিয়ে, বলম সৈন্য। দিক জিগিষয়া মানে দিগ্বিজয় করতে। আর প্রতস্থে শব্দের অর্থ প্রস্থান করলেন। এভাবে যদি অন্বয় ভেঙে শ্লোকটি তোমরা পড়ার চেষ্টা করো, তোমাদের বইয়ে খুব সুন্দর করে শ্লোকের অন্বয় ভেঙে বোঝানো আছে। তোমরা চর্চা করবে বাড়িতে, বারবার পড়বে, মানে বুঝে যদি অন্বয় ভেঙে পড়ার চেষ্টা করো এবং শব্দার্থ বোঝো, তাহলে শ্লোকের অর্থ করা খুব একটা কঠিন হবে না। তোমরা জানো শ্লোকের অর্থ তো করাও কিন্তু তোমাদের এই যে পাঠ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং এই শ্লোকগুলোর অর্থ বঙ্গানুবাদ তোমাদের করতে হয়। এবং যদিও সংস্কৃতে শ্লোকটি লেখা থাকে, কিন্তু তোমাদের কাছে চাওয়া হয় বঙ্গানুবাদ অংশটি।
এবং এরকম শ্লোক দিয়ে কিন্তু ব্যাখ্যাও হয়। পুরোপুরি যদি আমরা এই শ্লোকটির বঙ্গানুবাদ করি তাহলে কি হয়, আবার একটু শ্লোকটি পড়ে আসি। স গুপ্ত মূল প্রত্যন্ত শুদ্ধ পার্শ্বীয় অয়ান্বিত স্বরবিধং বলমাদায় প্রতস্থে দিগ্জিগীষয়া। অর্থাৎ তিনি রাজা রঘু রাজধানী ও রাজ্য প্রান্তকে সুরক্ষিত করে এবং পশ্চাৎবর্তী রাজাগণকে বশীভূত করে অনুকূল দৈব বলে বলীয়ান হয়ে 6 প্রকার সৈন্য নিয়ে দিগ্বিজয়ে যাত্রা করলেন। অর্থাৎ মহাপ্রতাপশালী রাজা রঘু দিগ্বিজয়ে বের হওয়ার পূর্বে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছিলেন এই শ্লোকটিতে আমরা সেটি জানতে পারলাম। এই শ্লোকটি দিয়ে যদি তোমাদের ব্যাখ্যা চাওয়া হয়, ব্যাখ্যাও কিন্তু তোমাদের পাঠ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। শ্লোক, ব্যাখ্যা, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন তোমরা জানো, এগুলো সবই তোমাদের পদ্যাংশের অংশ। এই যে শ্লোকটি আমরা পড়লাম, গুপ্তমূল প্রত্যন্ত শুদ্ধ পার্শ্বীয় অয়ান্বিত স্বরবিধং বলম আদায় প্রতস্থে দিগ্জিগীষয়া, এটির অর্থ যদি আমরা জানি তাহলে আমরা খুব সুন্দর করে এর বঙ্গানুবাদ করতে পারবো। বাংলায় বঙ্গানুবাদ জানলে আমরা সেই বঙ্গানুবাদ থেকে খুব সহজেই কিন্তু ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ তোমাদের কিন্তু ব্যাখ্যা চাওয়া হয়। অনেকেই তোমরা ব্যাখ্যা লেখার নিয়ম সঠিকভাবে জানো না, বা হয়তোবা অনেকেই একটু কম জানো। তো আজকে আমরা এই ক্লাসে একটি মন্ত্রের অর্থ জেনে কিভাবে সেটি থেকে ব্যাখ্যা করা যায় নির্ভুলভাবে সেটি শেখার চেষ্টা করি। চলো, ব্যাখ্যা লিখতে হলে প্রথমে উৎস, এই অংশটি আমাদের লিখতে হবে। উৎস অর্থাৎ কোথা হতে আসলো, অর্থাৎ যে শ্লোকটি তোমাকে দেয়া হলো সে শ্লোকের অর্থ যদি তুমি ধরতে পারো বা অন্যয় ভেঙে অর্থ বুঝে ফেলো, তাহলে তুমি খুব সহজেই বুঝবে যে এটা কি বলা হয়েছে। তিনি রাজা রঘু রাজধানী ও রাজ্যপ্রান্ত সুরক্ষিত করে পশ্চাৎবর্তী রাজাগণকে বশীভূত করে তিনি কি করলেন, দৈব বলে বলীয়ান হয়ে 6 প্রকার সৈন্য নিয়ে তিনি দিগ্বিজয়ে বের হয়ে গেলেন। এখন এটা হচ্ছে রঘুর দিগ্বিজয়ের প্রস্তুতি পর্ব, বা বের হওয়ার পূর্বে উনি কি কি প্রস্তুতি নিয়েছিলেন সেটি। এখন এর যদি এর যদি ব্যাখ্যা আমরা করতে যাই তাহলে আমরা কি বলবো, আমরা বলবো এটি কোথা থেকে এসেছে। আলোচ্য অংশটি বা আলোচ্য শ্লোকটি মহারাজা ধীরাজ রাজা রঘুর সম্বন্ধে বলা হয়েছে, তাই তো? মহাকবি কালিদাস বিরচিত মহাকাব্য রঘুবংশমের 4th সর্গ থেকে সংকলিত এই অংশটি। অর্থাৎ কোথা থেকে আমরা পেলাম এই অংশটি, এর উৎস কোথায়। তাহলে শুরুতে আমরা ভূমিকাতে এই উৎস সম্বন্ধে বলবো, কোথা থেকে আমরা এই শ্লোকের অংশটি কোথা থেকে আসলো। এবারে প্রসঙ্গ, অর্থাৎ এই যে শ্লোকে কোন প্রসঙ্গে বা কি প্রসঙ্গে বলা হয়েছে। আমরা তো আগেই জানি এর বঙ্গানুবাদ বা এই শ্লোকটির অর্থ কি। তো বঙ্গানুবাদ যেহেতু জানি, তাহলে এই কি প্রসঙ্গে বলা হয়েছে সেটাও আমরা জানবো। আমরা জানি যে মহারাজা ধীরাজ আমাদের রঘু তিনি কিভাবে করে নিজের রাজ্যপ্রান্ত এবং রাজধানীকে সুরক্ষিত রেখে দৈব বলে বলীয়ান হয়ে 6 প্রকার সৈন্যবাহিনী নিয়ে দিগ্বিজয়ে বের হলেন, সেই প্রসঙ্গে কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ উৎস কোথা থেকে পেলাম, আমরা পেলাম রঘুবংশম মহাকাব্যের 4th সর্গ থেকে। আমাদের এই রঘুর বংশমের রঘুর দিগ্বিজয় যেটি আমাদের পাঠ্যাংশ, সেটি থেকে এই শ্লোকটি সংকলিত হয়েছে। এবং প্রসঙ্গে রাজা রঘু যিনি দিগ্বিজয়ে বের হচ্ছেন তার প্রস্তুতি পর্বের একটি অংশ, বা তার
দিগ্বিজয়ে বের হওয়ার পূর্বের যে অবস্থাটা, তিনি কিভাবে করে নিজের রাজ্য রাখলেন এবং কিভাবে করে দিগ্বিজয়ে বের হলেন, সেটির প্রসঙ্গে বলা হয়েছে। এবারে মূল ভাব বা বিশ্লেষণে আমাদের এই যে আমাদের মন্ত্রের যেটি বলা হয়েছে, মানে রাজা রঘু, তিনি মহারাজা ধীরাজ দিলীপের পুত্র, এবং এই রাজা রঘু সিংহাসনে বসেই তিনি কি করলেন, দিগ্বিজয়ে বের হওয়ার চিন্তা করলেন, এবং যে চিন্তা সেই কাজ। দিগ্বিজয়ে বের হওয়ার পূর্বে রাজা রঘু কিভাবে তার রাজধানী এবং রাজ্যপ্রান্ত সুরক্ষিত রেখে সমস্ত পশ্চাৎবর্তী রাজাগণকে বশীভূত করে সবকিছু তার অনুকূলে রেখে তারপরে কিন্তু তিনি দিগ্বিজয়ে বের হলেন। কারণ একজন রাজাকে কিন্তু সব দিকে চিন্তা করতে হয়, সর্বদিক বিবেচনা করে রাজ্য এবং প্রজাদের খেয়াল রেখে তারপরে কিন্তু একজন রাজা তার রাজ্য ছেড়ে অন্যদিকে যেতে পারে। তো আমরা বিশ্লেষণ বা মূল বক্তব্য কি তাহলে, কিভাবে রাজা রঘু তার রাজধানী সুরক্ষিত রাখলেন এবং তার পশ্চাৎবর্তী রাজাদেরকে বশীভূত করলেন, এবং কিভাবে তিনি সৈন্য নিয়ে দিগ্বিজয়ে বের হলেন, সেরকম একটা প্রস্তুতির কথা আমরা পুরোটা এই বিশ্লেষণে লিখব। এভাবে প্রথমে উৎস, তারপরে প্রসঙ্গ এবং বিশ্লেষণে যদি মূল ভাবটি অর্থাৎ বঙ্গানুবাদ অর্থাৎ শ্লোকের বঙ্গানুবাদ করে যেটুকু বোঝায় সেটুকু যদি তোমরা তুলে ধরো, তাহলে একটা নির্ভুল ব্যাখ্যা কিন্তু তোমরা খুব সহজেই লিখতে পারবে। নির্ভুল একটি ব্যাখ্যা লিখতে হলে সংস্কৃত, এজন্য কিন্তু তোমাকে অবশ্যই এই শ্লোকটির অর্থ অর্থাৎ বঙ্গানুবাদ সুন্দরভাবে জানতে হবে। বঙ্গানুবাদ যদি তুমি না জানো, তাহলে কিন্তু তুমি ব্যাখ্যার যে মূল ভাব সেটি ঠিকমতো ফুটিয়ে তুলতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা আরও একটি মন্ত্র একটু পড়ে দেখি। অন্বয় করে আমরা আরও একটি মন্ত্র সম্বন্ধে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। এই শ্লোকগুলো দিয়ে কিন্তু আমরা যে কাহিনীটি প্রথমে বর্ণনা করেছি আমি একটু আগে তোমাদের সাথে, যেটি বলেছি, আলোচনা করেছি, সেই কথাগুলোই কিন্তু এখন শ্লোকের মধ্য দিয়ে বলছি। অর্থাৎ এই শ্লোকের বঙ্গানুবাদ করে কিন্তু এই যে মূল পদ্যাংশ, এই পদ্যাংশটির মূল রচিত হয়েছে বিভিন্ন শ্লোকের মাধ্যমে। আমরা জানি এটি একটি পদ্যাংশ। এই পদ্যাংশ আমরা যে বাংলা অর্থটি জেনেছি, এই শ্লোকগুলো অন্যয় ভেঙে অর্থ করলে আমরা সেই অর্থই কিন্তু পাবো, অর্থাৎ সেই আলোচনায় এখানে উঠে আসবে। কিভাবে? অবাকিরণ বয়োবৃদ্ধস্তং লাজই পৌর ইয়সিত পৃষতৈ মন্দর উদ্ভূতৈ হিরণ্ময় অবাচ্যুতম অচ্যুতম ক্ষীরোর্ময় ইব অচ্যুতম ক্ষীরোর্ময় ইব অচ্যুতম। অন্যটি ভাঙলে আমরা পাই পৌর ইয়সিত, অর্থাৎ পুরো নারীরা। পুর অর্থ কি? নগর। নগরকে বা রাজ্যের বাসিন্দা বা পুরবাসী বলতে নগরবাসী বোঝানো হয়। পুর অর্থ নগর। পুরো নারীরা মানে নগরের নারীদের সম্বন্ধে বলা হয়েছে। লাজই মানে ক্ষয়ের দ্বারা। আমরা আমাদের রঘুর দিগ্বিজয়ের যে চিত্রটি সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করেছি, তার মধ্যে কিন্তু এই কথাগুলো ছিল। ক্ষয়ের দ্বারা, ক্ষীর উন্ময় অর্থাৎ ক্ষীরসাগরের তরঙ্গমালার মতো। ক্ষীরসাগর নামে যে সাগর, তার তরঙ্গমালা মানে ঢেউগুলোর মতো যেন। মন্দর উদ্ধুতই পৃষতই, অর্থাৎ মন্দরগিরির ঘর্ষণ দ্বারা উৎক্ষিপ্ত জলকণা। অর্থাৎ ক্ষীরসাগরের যে সুউচ্চ ঢেউগুলো অর্থাৎ তরঙ্গমালাগুলো, সেগুলো মন্দরগিরি
গিরি শব্দের অর্থ কি? পর্বত। মন্দরগিরি অর্থাৎ মন্দর নামে পর্বতের গায়ে সেই ক্ষীরসাগরের তরঙ্গমালা অর্থাৎ ঢেউগুলো আছড়ে পড়ে যে উৎক্ষিপ্ত ঘটনা, যে জলকণার দ্বারা যেন অচ্যুতম বিষ্ণুকে অবাকিরণ বর্ষণ করছিল। তাহলে এই পুরো শ্লোকটির বঙ্গার্থ করলে বা বঙ্গানুবাদ করলে আমরা কি পাই? বয়োবৃদ্ধ পুরো নারীরা অর্থাৎ অযোধ্যা নগরীর যে বয়োবৃদ্ধ সেই নগরের নারীরা তার অর্থাৎ রঘুর ওপর লাজ অর্থাৎ খই, আমরা ইতিমধ্যে বলেছি খই একটি শুভ সূচক, একটি পুষ্প বা ফুলের বিকল্প হিসেবে শুভ সূচক একটি জিনিস। যে খই যেটি ধান থেকে হয় আমরা জানি, সেই খই বর্ষণকে একটি শুভ উদ্বোধনের বা শুভ সূচনা করতে ব্যবহৃত হতো তৎকালীন সময়ে। বৈদিক সংস্কৃতিতে এই খইয়ের ব্যবহার যে কোনো শুভ কাজে আমরা এখনো কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এই খইয়ের বর্ষণ আমরা বিবাহ প্রভৃতি, বিয়ে প্রভৃতি অনুষ্ঠানে কিন্তু দেখে থাকি। তো পুরো নারীরা এবং বয়োবৃদ্ধরা কি করলেন? লাজ বা খই পুষ্পের বিকল্প হিসেবে এমনভাবে বর্ষণ করতে থাকলেন, তাতে মনে হচ্ছিল যেন ক্ষীর সমুদ্রের তরঙ্গমালা মন্দর পর্বতের ঘর্ষণ দ্বারা উৎক্ষিপ্ত জলকণা বিষ্ণুর উপর যেন বর্ষণ করছে। অর্থাৎ একটি সুন্দর অবস্থা যেন এখানে আমাদের মহাকবি কালিদাসের রচনায়, তার মহাকাব্য এই রঘুবংশে যেন ফুটে উঠেছে। এত সুন্দর উপমা যেন মহাকবি কালিদাসের তুলির আঁচড়ে যেন ফুটে ওঠে এবং তা অতি সুন্দরভাবে তিনি সেই অবস্থাটির বর্ণনা করেছেন। কিভাবে বলেছেন? যে বয়োবৃদ্ধ পুরো নারীরা রঘুর উপর এমনভাবে লাজ বা খইয়ের বর্ষণ করতে লাগলো, তাতে যেন মনে হচ্ছিল ক্ষীর সমুদ্রের তরঙ্গমালা, মানে ক্ষীর সমুদ্র কর্তৃক উৎপন্ন যে ঢেউগুলো, সেগুলো যেন মন্দর পর্বতের গায়ে ঘর্ষণ অর্থাৎ আছড়ে পড়ে কি সেই জলকণা যেন বিষ্ণুর উপর বর্ষিত হচ্ছিল। একটি সুন্দর একটি উপমা, এর মাধ্যমে কিভাবে রাজা রঘুকে এখানে যেন বিষ্ণুর সাথে তুলনা করা হলো এবং তার প্রজারা কিভাবে তাদের রাজাকে দিগ্বিজয়ে বের হওয়ার পূর্বে লাজ বা খই ছিটিয়ে তার শুভ সূচনা করছিলেন দিগ্বিজয়ের, সেটির একটি সুন্দর চিত্র এখানে কবির তুলির আঁচড়ে ফুটে উঠেছে। আমাদের মহাকবি কালিদাসকে কিন্তু উপমা কালিদাসস্য, অর্থাৎ মানে কালিদাসের উপমা যেন অন্য যে কোনো কবি সাহিত্যিক লেখকের উপমাকে হার মানায়, সেটি আমরা অনেকেই জানি। আমরা এতক্ষণ ধরে জানলাম মহাকবি কালিদাস সম্পর্কে কিছু কথা, জানলাম রাজা রঘুর সম্পর্কে, রাজা রঘুর দিগ্বিজয়ের যে চারটি দিগ্বিজয়ের চিত্র, কিভাবে তিনি কোথা থেকে কোথা উনি বিজয়মাল্য পরিধান করতে থাকলেন বা জয় করতে থাকলেন, সেই বিজয়ী রাজার সম্বন্ধে তার বিজয়ের যে চিত্র সেটি আমরা একটু অঙ্কন করার চেষ্টা করলাম বা আলোচনা করলাম। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ শ্লোক যার অর্থ তোমরা কিভাবে করবে, ভাষায় কিভাবে চর্চা করবে, সেটির একটি প্রয়াস করলাম এবং আমরা ব্যাখ্যা, যেটি তোমরা অনেকেই ব্যাখ্যা লিখতে অনেক সময় ভুল করো, সেই ব্যাখ্যা লেখার সঠিক নিয়মটা সম্বন্ধে বা কিভাবে তোমরা ব্যাখ্যা খুব সহজে লিখতে পারবে সেই সম্বন্ধে আমরা কিছুটা আলোচনা করলাম। এখন তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সেগুলো শুনে নাও। এই পদ্যাংশটি নিজের মতো করে সুন্দরভাবে বাড়িতে বসে পড়বে। যেহেতু এখন তোমাদের শ্রেণীকক্ষে এসে
ক্লাস করা সম্ভব হচ্ছে না। যদিও আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের শ্রেণীকক্ষকে তোমাদের ঘরে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস করছি, কিন্তু তারপরেও বাড়িতে কিন্তু নিজের পড়াটা সুন্দরভাবে বজায় রাখতে হবে। পড়ার চর্চাটা কিন্তু থামিয়ে দিলে চলবে না, পড়ার চর্চা চালিয়ে যেতে হবে। এবং এই যে পদ্যাংশটি আমরা এতক্ষণ আলোচনা করলাম, রঘুর দিগ্বিজয়ের যে পদ্যের অংশটুকু, এর শ্লোকগুলো খুবই গুরুত্বপূর্ণ। শ্লোকগুলো অন্বয় ভেঙে অর্থ করে বুঝে তোমরা পড়বে। এগুলো পড়লে তোমাদের কি হবে, তোমরা যে রঘুর দিগ্বিজয়ের চিত্র, তার দিগ্বিজয় বের হওয়ার যে প্রস্তুতি পর্ব, এগুলো খুব সুন্দরভাবে এই পদ্যাংশগুলোর মধ্যে কিন্তু ফুটে উঠেছে। তোমরা সেটি নিজের মতো করে পড়বে, পড়ে বুঝবে, জানবে, অর্থ করবে। আর এরপরে অবশ্যই শ্রেণীকক্ষে আমাদের আবার দেখা হবে। এই যে করোনাকালীন মহামারী, সেটি খুব শীঘ্রই এই পৃথিবী থেকে দূরীভূত হোক, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। এবং শ্রেণীকক্ষে খুব শীঘ্রই তোমাদের সাথে আমাদের ক্লাস গ্রহণের সুযোগ হোক, সেই আশাবাদ ব্যক্ত করছি। তোমরা যার যার বাড়িতে থাকবে, বাড়িতে থেকে তোমরা বিভিন্ন সাহিত্য চর্চা, বই পড়ার অভ্যাসটা চালিয়ে যাবে, সাহিত্য চর্চা করবে এবং গৃহস্থালির বিভিন্ন কাজকর্মে তোমরা নিযুক্ত থেকে বাড়ির মধ্যে তোমরা থাকবার চেষ্টা করবে। যেহেতু এখন আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, আমরা অপ্রয়োজনে বাড়ির বাইরে যাব না এবং পরিবারের সবাইকে আমরা সচেতন করব, সতর্ক করব এবং সবাই মিলে একটা সুস্থ, সুন্দর এবং আগামীর প্রত্যাশা করে আমি তোমাদের প্রতি শুভ কামনা জ্ঞাপন করে আমাদের আজকের আমার এই আলোচনা এখন শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।